স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকুল। আমজনতার আজকের বিষয়ে কি হবে এখন? আমাদের সঙ্গে আছেন দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। তার কাছে জানতে চাই, দেলোয়ার হোসেন, ডাক্তার মুরাদ হাসান একটি আলোচিত ঘটনার পর টিকিট কেটে বিদেশ চলে গেলেন, আবার ওই দেশে মানে কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরেও এসেছেন। আসলে ডাক্তার মুরাদ হাসান বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কী ভাবছে, কি হচ্ছে? তিনি ঘটনা ঘটার পর এমনি চলে গেলেন, কোনো বাধা পেলেন না, আবার এমনি দেশে চলেও আসলেন, কোনো ধরনের বাধা পেলেন না। ঠিক বুঝতে পারছি না, আমি সহ আমার মনে হয় অনেকেই। একটু যদি পরিষ্কার করতেন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যমুনা টিভির সকল দর্শক শ্রোতাদের, বিশেষ করে আমজনতার নিয়মিত দর্শক যারা রয়েছেন তাদেরকে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক সংগঠন। গঠনতান্ত্রিক মোতাবেক এই সংগঠন পরিচালিত হয়। বাংলাদেশের মানুষকে, মানুষের সেন্টিমেন্টে, নারী সমাজকে, মানুষের যে কোনো শ্রেণী পেশার মানুষকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। সকলের আস্থা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে পরিচালিত হচ্ছে। যদি এই আমাদের যে নিয়মতান্ত্রিক পার্টি, সেই পার্টির ডিসিপ্লিন যদি কেউ ব্রেক করে, তিনি যেই হন না কেন তিনি শাস্তিপ্রাপ্ত হবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করেছে এবং মাননীয় একজন প্রতিমন্ত্রী, যিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুধাবন করে উনি যেই জায়গায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাহেব যে কথা বলেছিলেন, সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিকভাবে চলে। তিনি যেই হন না কেন, এমপি হন, মন্ত্রী হন অথবা আমাদের সংগঠনের নেতানেত্রী হন, আমাদের ডিসিপ্লিন মেনে চলতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। সেই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারি ব্যবস্থা। সাথে সাথে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত যেই পদগুলি তিনি পরিচয় দিতেন অথবা আমাদের পার্টির যেখানে তিনি ছিলেন, সেগুলিও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তিনি তো দলে আছেন, এখনো তো বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তিনি আছেন এবং তিনি সংসদ সদস্য। তিনি তো আপনাদের দলে আছেন, দল থেকে তো বহিষ্কৃত হননি। না, আমি আপনাকে আমি বলি, আমরা দল থেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আমাদের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য নন। উনি হচ্ছেন লোকাল লেভেলে জামালপুরে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সেইখান থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট থেকে পদত্যাগ করতে বলেছেন, তিনি পদত্যাগ করেছেন। এরপরে উনি কানাডা অথবা আমেরিকা কোথায় যাবেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি গিয়েছেন কোন দেশের সিকিউরিটি অথবা কোন দেশের ব্যাপার। দেলোয়ার হোসেন, আমি একটু বলি দেলোয়ার হোসেন, অনেকেই বলেছেন তিনি যেসব কথাবার্তা বলেছেন সেগুলো আসলে ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। এটা কি আসলে ব্যক্তিগত ব্যাপার? তিনি যখন চলে গেলেন এমনি আবার ফিরেও এলেন এমনি। আপনি বলুন, আপনি অবশ্যই একটি দায়িত্বশীল পদে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের, একজন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আপনার এই অভিজ্ঞতা কি বলে? ফৌজদারি অপরাধ করার পরে কি কেউ এমনি নিজের ইচ্ছায়, ব্যক্তিগত ইচ্ছায় চলে যেতে পারে, ফিরে আসতে পারে? আমি বলি যে উনি পদত্যাগ করেছেন ক্যাবিনেট থেকে। আমাদের সংগঠন তার বিরুদ্ধে যেখানে পদ ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সংসদে সদস্যপদ থাকবে কি থাকবে না সেটা সংসদ সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে না। সংসদ সিদ্ধান্ত নেবে। আর যদি কোনো আইন লঙ্ঘন করে থাকে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা বিবেচনা করে দেখবে। সেটা আওয়ামী লীগের বিবেচ্য বিষয় নয়। উনি
একটি দেশ থেকে, বাংলাদেশ থেকে কানাডায় কেন গেলেন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কানাডা তাকে সেখানে প্রবেশ করতে দেয়নি, তার কাগজপত্রের সঠিক অথবা বেঠিক যাই ছিল সে কারণে দেয়নি, সেটি আমরা বলতে পারবো না, কানাডা সরকার সেটি ভালো বুঝবে। উনি দেশে ফেরত এসেছেন, ওনার বিরুদ্ধে কেউ তো অভিযোগ করেছে কিনা সেটি আমাদের জানা নেই। আর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তিনি যদি অভিযুক্ত হন, সেই ক্ষেত্রে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিতে পারে। আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে যদি সে পার্টির সদস্য হয়, যদি শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে, তাহলে তাকে অব্যাহতি দিয়ে তাকে আওয়ামী লীগ তো একটি ব্যবস্থা নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে তিনিও সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে যেটি হচ্ছে উনি দেশে ফেরত এসেছেন। হ্যাঁ, অন্যদের বেলায় যেমন চট জলদি আমরা সিদ্ধান্ত নিতে দেখি, আমি উদাহরণ হিসেবে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথাই যদি বলি, ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে কি অতটা চট জলদি সিদ্ধান্ত নেওয়া হলো? সময় কি অনেকখানি গড়িয়ে গেল না? আর একই প্রসেস, আপনি ক্যাবিনেট থেকে পদত্যাগ করা একই স্থানীয় সরকারের ব্যাপার। আমাদের জাহাঙ্গীর সাহেব গাজীপুরের মেয়র যিনি ছিলেন তিনি স্থানীয় মেয়র ছিলেন। সেক্ষেত্রে প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি আমাদের মহানগরের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরাসরি, সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে, অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখে, কেন্দ্রীয় কমিটি তার ব্যবস্থা নিয়েছে। পরবর্তী সময়ে লোকাল গভর্নমেন্টের যে আইন, সেই আইন অনুযায়ী লোকাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আর মুরাদ হাসানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, এখন তার সংসদ সদস্য পদ না, আমি কেবল দলীয় অবস্থানের কথা বলছি, আমি কিন্তু সংসদ সদস্য পদের কথা বলছি না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের কথা বলছি। তিনি এখনো দলে আছেন, তিনি দল থেকে বহিষ্কৃত হননি যতটা জলদি জাহাঙ্গীর আলম হয়েছিলেন। না, তাকে না 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 কথা হচ্ছে না, বহিষ্কার পার্টির যে অপরাধের মাত্রা বিবেচনা করে তাকে বহিষ্কার করা হবে, অপরাধের মাত্রা বিবেচনা করে তাকে অব্যাহতি দেওয়া হবে, সেক্ষেত্রে সংগঠন তার সাংগঠনিক অবস্থান পরিষ্কার করেছে। সংগঠন তার সাংগঠনিক অবস্থান পরিষ্কার করেছে বলে আপনি মনে করেন? আমাদের সঙ্গে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছেন ABM মোশাররফ হোসেন, তার কাছে আমি একটু জানতে চাই। ABM মোশাররফ হোসেন, মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। শুক্রবার দুপুর 1:30টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তাকে জানানো হয় সে দেশে তার প্রবেশের বিষয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর দুবাইগামী একটি প্লেনে তাকে তুলে দেওয়া হয়। এই যে কানাডিয়ান নাগরিক, এরা কারা জানেন কিনা আপনি? ঠিক, কেননা আপনাদের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা? কেননা দেশের বাইরেও তো আমরা আওয়ামী লীগ বিএনপি দলাদলি করি, যারা তাকে ঢুকতে দিল না তাদের সঙ্গে আপনাদের দলের কোনো সংযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে ব্যাপারটি বলেছেন, আসলে কানাডা সরকার তাকে কেন ঢুকতে দেয়নি এটা তো আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওনার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এবং আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে দেখেছি যে বহু নাগরিক যারা বাংলাদেশের নাগরিক অথবা যারা কানাডায় বাংলাদেশি প্রবাসী হিসাবে অবস্থান করে, তাদের আপত্তির কারণে কানাডা সরকার থেকে কানাডায় ঢুকতে দেয়নি। এক, দ্বিতীয়ত আপনি আরেকটি বললেন যে আমাদের সংযোগ, না, আমাদের কোনো সংযোগ থাকার তো কোনো কথাই নয়, বরং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের মানুষ আজকে এই আওয়ামী লীগের যে সাবেক প্রতিমন্ত্রী জনাব মুরাদ হাসানের যে কর্মকাণ্ড, এ নিয়ে জাতি হিসাবে কিন্তু আমরা অত্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে আছি। কারণ একজন সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় যিনি বাংলাদেশের সংবিধানকে সাক্ষী রেখে উনি শপথ নিয়েছেন যে উনি সংবিধানকে সমুন্নত রাখবেন, অথচ আমরা দেখেছি তার প্রত্যেকটি বক্তব্য সংবিধানকে লঙ্ঘন করেছে, তার শপথকে ভঙ্গ করেছে। সে রাগে অনুরাগে বিরাগে যে তার সংবিধান রক্ষা করার যে কথা, সেইটাকে উনি সম্পূর্ণ উপেক্ষা করে বরং উনি আমাদের রাষ্ট্রকে অবজ্ঞা করেছে, সংবিধানকে অবজ্ঞা করেছে, মানুষের সেন্টিমেন্টে চরমভাবে আঘাত দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে তার বিরুদ্ধে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। এবং যার কারণে আমরা দেখছি যে আওয়ামী লীগও তার মতো এই মুরাদ হাসানের মতো লোককে আওয়ামী লীগও কিন্তু হজম করতে পারে নাই, যার জন্য তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিতে বাধ্য হয়েছে, তাকে দল থেকেও বাদ দিতে হয়েছে। আপনি দেলোয়ার হোসেনকে যে প্রস্তুতি করেছেন, আমি যতটুকু সংসদীয় গণতন্ত্রের যে নিয়ম নীতিগুলি আমি বুঝি, একটা হলো যদি আপনি 70 অনুচ্ছেদ যদি অর্থাৎ আপনি যদি ফ্লোর ক্রসিং করেন তাহলে আপনার এমপিত্ব থাকবে না,
অথবা উনি কিন্তু নৌকা মার্কা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, দল যদি তাকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে কিন্তু তার সংসদ সদস্য পদ থাকার কথা নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুরাদ হোসেন এখনো সংসদ সদস্য পদ আছে, এখনো আমরা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি উনি লাস্ট পাসপোর্ট নিয়ে উনি কানাডা সফর করেছে। সুতরাং আওয়ামী লীগ অনেকটা একটা উদাসীনতার মতো একটা ভূমিকা আছে, বরং আমরা মনে করি জনগণকে একটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ অবলম্বন করেছে। দেওলার সাহেব বলেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা যদি নেওয়া হয়ে থাকে তাইলে আপনি কিন্তু নিয়ম অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকার কথা নয়, কারণ দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কারণ উনি দলের টিকিটে নির্বাচিত হয়েছে, সুতরাং উনি সংসদ সদস্য থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমরা একটা ধুমরুজাল লক্ষ্য করছি আমরা। জি, আরেকটা বিষয় একটু আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবিএম মোশাররফ হোসেন, এই যে র্যাবের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তা কিংবা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মানে এনাদের উপরে যে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, এর পিছনে বিএনপির কোনো ভূমিকা নেই তো? কেননা যেটা হয়, আপনারা তো বিদেশিদের কাছে নানা সময় নালিশ করে থাকেন, লবিস্ট নিয়োগের কথাও শোনা যায়, মানে কোনোভাবে কি এরকম সন্দেহ করার কোনো কারণ আছে যে খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসার সাথে মার্কিন নিষেধাজ্ঞার কোনো ধরনের যোগসাজশ আছে? না নিকল, এটা আমার মনে হচ্ছে না। আপনি একটা লক্ষ্য করবেন যে আজকে যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে নিষেধাজ্ঞা আমাদের র্যাব এবং মানে বাহিনী হিসাবে র্যাব এবং 7 জন যে কর্মকর্তার উপর দিয়েছে, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই কথাগুলি শুনে আসছিলাম যে বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক ক্ষমতা প্রয়োগ এবং এই যে মাদকের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, এই অভিযোগ কিন্তু অনেক আগে আছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে হয়তো 2 মাস পূর্বে জাতিসংঘ থেকে সুনির্দিষ্টভাবে 34 জন লোকের নাম দিয়ে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে এদের অবস্থান কোথায়। এটা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে আমাদের ইলিয়াস আলী সহ এই দেখুন 34 জনের নাম ঠিকানা দিয়ে বলা হচ্ছিল এদের অবস্থান কোথায়, এটা জাতিসংঘকে জানানোর জন্য। তো এবং বাংলাদেশের যেই মানবাধিকার সংস্থাগুলি কাজ করে, বাংলাদেশের যেই বাইরের বেসরকারি সংস্থাগুলি কাজ করে, এদের মধ্যে থেকে এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত হয়ে আসছে যে গত 10-11 বছরে আমরা দেখেছিলাম যে প্রায় 632 জন লোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এই সংবাদ কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছিলাম, যার শিকার কিন্তু সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। আপনি দেখবেন যে আমাদের নেতা, আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলীকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। আমাদের এই ঢাকা শহর থেকে নির্বাচিত সিটি কর্পোরেশন কাউন্সিলর চৌধুরী আলমের কোনো খোঁজ নেই। আপনি দেখবেন যে কুমিল্লা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য পারভেজ, হুমায়ুন কবির হিরু, এদেরকে আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের ছাত্রদল নেতা জাকির শাহ অসংখ্য নেতৃবৃন্দকে আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং একটা অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। তারপর আরেকটি যে জিনিসটি অত্যন্ত ব্যাপকভাবে বাংলাদেশ এবং সারা বিশ্বকে নাড়া দিয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে যে কক্সবাজারে টেকনাফের একজন নির্বাচিত কাউন্সিলরকে এভাবে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল, যেটা আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্ষেত্রে একটি ব্যাপক কিন্তু নাড়া দিয়েছিল। সুতরাং আজকে বিএনপির উপরে যে তীরটা ছড়া হচ্ছে, আমার মনে হয় এটা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটি, কারণ বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের বিএনপি কিন্তু একটি বড় রাজনৈতিক দল, তারা 3 বার ক্ষমতায় ছিল, কারণ দেশের আপনার গণতন্ত্র বলেন, দেশের সাংবিধানিক শাসন বলেন, দেশের ভাবমূর্তি বলেন, এইগুলি রক্ষায় কিন্তু বিএনপি সবসময় সোচ্চার। যার জন্য কিন্তু বিএনপি সবসময় গভর্নমেন্টকে কিন্তু বারবার বলে আসছিল যে আমাদের আইনের শাসন ব্যাহত হচ্ছে, আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক ক্ষমতা প্রয়োগ করছে। এই ব্যাপারে সরকারের ভূমিকা কিন্তু আমরা বারবার প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেইটা হয়নি। আপনারা সাবধান করেছিলেন মানে আগে থেকে এই বিষয়ে না, আপনাদেরকে কেউ অভিযুক্ত করেনি, কিন্তু এই ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে বারবার আসে। সেই জন্য আমি ভাবলাম যে এইরকম কোনো কিছু ভাববার সুযোগ আছে কিনা আপনাদের কাছ থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করলাম। আমি আসবো আবার আপনার কাছে, আমি দেলোয়ার হোসেনের কাছে একটু যেতে চাই এবং তার কাছে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় বাংলাদেশে তেমনটি কখনো হয় না। আসলে এসব বলে কি আসলে নিজ দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে আমরা এড়িয়ে যাচ্ছি না তো? মানে কেননা কোনো ভুল হলে সেটি ঠিক করার জন্য তো আগে স্বীকার করে নিতে হবে, তাই না? দেলোয়ার হোসেন জি, আমাদের 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 সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী আমাদের হাসান মাহমুদ সাহেব যেটি বলেছেন, এটি অবশ্যই এটি তিনি সত্যি কথাই বলেছেন। আপনার কাছে হয়তো এটি মনে হতে পারে
যে হাসান সাহেব সঠিক বলল অথবা আমেরিকার থেকে যে স্টেটমেন্ট আসলো অথবা নিষেধাজ্ঞা আসলো তখন আমরা এই কথা বলছি, ব্যাপারটি কিন্তু এরকম নয়। ব্যাপারটি হচ্ছে যখন আমরা যদি আপনি যে কথা বলছেন সেটা হাসান ভাইয়ের কথা বলে আপনি বলছেন, আমাদের হাসান সাহেব আমাদের জয়েন্ট সেক্রেটারি যেটি বলেছেন সেটি অবশ্যই যেটি বলেছেন যৌক্তিক বলেছেন। তো যৌক্তিকতার পক্ষে সপক্ষে যুক্তিটা কি সে আপনি দেখেন যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমেরিকার দাবি হচ্ছে সেটি। যদি সেটা আমরা ধরে নেই তাহলে এই 8 থেকে 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে আসলো, বার্মা সরকার জোরপূর্বক তাদেরকে দিল, সেইখানে কি 8 লক্ষ মানুষের মানবাধিকার কি সেখানে লঙ্ঘিত হয়নি? সে ব্যাপারে কোনো দায়িত্ব তারা নিয়েছে? আমাদের ছোট্ট একটি দেশ, আমেরিকা আমাদের থেকে 60 টাইমস বড়, তাদের তো অনেক সম্পদ রয়েছে, তারা তো এই 8 লাখ লোককে নিয়ে যেতে পারে। মানবাধিকার নিয়ে কথা বলে তারা সেই মানবাধিকার নিয়ে কথা বলেছে, আর আমাদের মানবাধিকার নিয়ে কথা বলছে। আমরা জাস্টিফাই করছি না, আমাদের দেশের সমস্যা রয়েছে সেটি আমরা স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে সময় সময়ে। কখন দিচ্ছে? আপনি 1971-এর কথা স্মরণ করেন, সেই সময়ে আমেরিকায় আমাদের এখানে যখন পূর্ববঙ্গে নির্বিচারে মানুষকে হত্যা করেছিল, মানে 30 লক্ষ মানুষকে যখন হত্যা করেছিল, সেই সময় আমেরিকা সরকারের অবস্থান কোথায় ছিল? তখন মানবাধিকার কোথায় ছিল? সময়ে সময়ে যেটি পরিবর্তিত হয়, আমেরিকার মতামত হাসান ভাই যথাযথই বলেছেন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের দলীয় নেতৃবৃন্দ যেটি বলছেন, আমাদের আইনমন্ত্রী যেটি বলছেন সেটা অবশ্যই যৌক্তিক। এখানে একটি পুরনো ইতিহাস আছে, সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র যারা তারা সেটি ভালো জানেন। জিও পলিটিক্সের একটি বিষয় রয়েছে এখানে। আপনি এটি কেন হচ্ছে, আপনি এই আলোচনায় যেটি হচ্ছে এখন থেকে 1700 দশকে 1800 দশকে যখন মার্কিন জিও পলিটিশিয়ান মাহান সাহেব, তারপরে হচ্ছে রিমল্যান্ড থিওরির প্রবক্তা, তারপরে হচ্ছে আপনার হার্টল্যান্ড থিওরির প্রবক্তা, এই সমস্ত জিও পলিটিক্স এবং জিও স্ট্র্যাটেজি যারা নিয়ে কাজ করতেন, সেই সময়ে বাণিজ্যিক উদ্দেশ্যে এই উপমহাদেশে আসার জন্য যে রাস্তা খুঁজেছিলেন, আপনি বলতে চাচ্ছেন আন্তর্জাতিক রাজনীতির জটিলতায় পড়েছে বাংলাদেশ, তাই তো? আসবো আমি আপনার কাছে আবারও। আমার আরেকটু পরিষ্কার হবার জন্য কমান্ডার খন্দকার আল মঈনের কাছে যেতে হচ্ছে। জি, আমাকে এক বাক্যে, আমার কথা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। দেলোয়ার হোসেন এক বাক্যে শেষ করি। জি জি, দেলোয়ার হোসেন প্লিজ। হ্যাঁ, হচ্ছে আপনি শ্রীলঙ্কার যে একটি সামুদ্রিক অবস্থান, পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে, শ্রীলঙ্কায় আমেরিকার হাতছাড়া হওয়ার পরে শ্রীলঙ্কা যখন চায়নার অবস্থান নিয়েছে, সেই ক্ষেত্রে এইখানে একটি জিওপলিটিক্যাল অবস্থান নেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশকে ব্লেম করছে। জি, মানে সেই ক্ষেত্রে টার্গেট করছে কয়েকজন ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠান নয়। মানে আন্তর্জাতিক রাজনীতির এক ধরনের জটিলতা আপনি দেখতে পাচ্ছেন। কমান্ডার খন্দকার আল মঈন আছেন আমাদের সঙ্গে, তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তার কাছে আমি একটু জানতে চাই, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা তো আর নতুন খবর নয়, কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধে র্যাবের কার্যক্রমের বিরুদ্ধে ব্যাপক ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যে এনেছে দেশটি, মানে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ কি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভিকে। প্রথমত আমরা যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছেন, আপনারা যেটা বলছেন, এটা এখনো আমরা অফিসিয়ালি কোনো চিঠির মাধ্যমে এখন আমরা পাইনি। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন র্যাবের, যারা আগেও ছিলেন এবং বর্তমানে যারা আছেন, তাদের বিরুদ্ধে যে স্যাংশন জারির যে কথা আমরা শুনেছি এবং যেই ইস্যুগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনেছি, আমরা বলেছি যেগুলো ভিত্তিহীন। আমরা বলেছি, আমি গতকালকেও বলেছি, আপনারা দেখেছেন, আমি বলেছি যে র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, র্যাব মানবাধিকার রক্ষা করে। আমি বেশ কিছু এক্সাম্পলও দিয়েছি। বাট আপনারা যেই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি সবাই কথা বলছিলেন, যে গুলি বিনিময়ের যেই বিষয়গুলো এসেছে, আমি দেখেছি আমার অন্যান্য যারা কথা বলেছেন তারাও বলেছেন, এখানে একটি বিষয় বলা উচিত। বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অধিকার দিয়েছে আত্মরক্ষার জন্য।
আমরা যখন বিভিন্ন অভিযান পরিচালনা করি, যখন কোনো সন্ত্রাসী আমাদের দিকে গুলি ছোড়ে অথবা আমাদের দিকে গুলি তাক করে, আত্মরক্ষার জন্যই কিন্তু র্যাব গুলি চালিয়েছে। আমি বলেছি যে র্যাবের এই পর্যন্ত 28 জন সদস্য, একজন লেফটেন্যান্ট কর্নেল আজাদ সহ জীবন দিয়েছে। আমাদের 1000-এর অধিক সদস্য অঙ্গহানি হয়েছে, 2000-এর অধিক সদস্য আহত হয়েছে। 9000 ফোর্সের একটি সদস্যের এই যে স্ট্যাটিস্টিক্স আমি দিলাম, আমার মনে হয় না বিশ্বের কোনো আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এই ধরনের নজির স্থাপন করেছে। আমি বলেছি যে মানুষের অধিকার রক্ষার্থে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র্যাব সবসময় কাজ করে এসেছে এবং র্যাব মানুষের যে মানবাধিকার লুণ্ঠন করেনি, মানবাধিকার রক্ষা করেছে। পাশাপাশি আমি আরো কিছু এক্সাম্পল দিতে চাই। আমরা আরো কিছু জায়গায় নজির স্থাপন করেছি। আপনি দেখেন দস্যুমুক্ত সুন্দরবন গঠনে আমরা কাজ করেছি। সুন্দরবনের জলদস্যুরা এই র্যাবের হাতে কিন্তু তারা তাদের অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের পুনর্বাসনে র্যাব তাদের নিজস্ব অর্থায়নে তাদেরকে ঘর বাড়ি দিয়েছে, তাদের যা প্রয়োজন নৌকা গরু দিয়েছে, এটা কিন্তু র্যাবের নিজস্ব অর্থায়নে। কমান্ডার খন্দকার আল মঈন, সুন্দরবনে জলদস্যু নিয়ন্ত্রণের কথা যেটা বলছেন, সেখানে যমুনা টেলিভিশনের অনেক বড় ভূমিকা আছে, সেটা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি যে ভূমিকাগুলোর কথা বললেন, আত্মরক্ষার কথা বললেন, বা যেসব অভিযানের কথা বললেন, বাংলাদেশে তো আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য আরও বেশ কয়েকটি বাহিনী আছে। মানে র্যাবের মতো কি তাদের এতটা সম্মুখ যুদ্ধে যেতে হয় বা এতটা গুলি চালাতে হয়? যেই গুলি চালানোর কথা আপনি বললেন যে আত্মরক্ষার্থে আপনাদের গুলি চালাতে হয়, বাকি বাহিনীগুলোর ক্ষেত্রে কি আমরা অতটা দেখি কিনা? কেন র্যাবকে এই বিশেষ ভূমিকায় যেতে হয়? আমি যদি শুধু র্যাবের আভিযানিক স্ট্যাটিস্টিক্স বলি, এই বছর র্যাব প্রায় 700 কোটি টাকার মাদক উদ্ধার করেছে, যেটি আর অন্য সকল বাহিনীটা যোগ করলে সমান হবে কিনা সন্দেহ রয়েছে। আমি যদি আপনি আর সকল বাহিনীর কথা বলেন, আপনি অন্য বাহিনীতে দেখেন এরকম 29 জন সদস্য, 28 জন সদস্য শহীদ হয়েছে, এই এক্সাম্পল রয়েছে কিনা। সো আমরা অভিযান পরিচালনা করছি। আপনি দেখেন র্যাব মূলত প্রতিষ্ঠা করা হয়েছে কিছু সুনির্দিষ্ট ম্যান্ডেটের আলোকে। র্যাব তার প্রতিষ্ঠার পর থেকে দেখেন জঙ্গি দমনে আমরা কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে, জঙ্গি দমন করে আর জঙ্গিবাদ বাংলাদেশে প্রায় শূন্য কোঠায় চলে এসেছে। আগে দক্ষিণাঞ্চল বা উত্তরাঞ্চলে চরমপন্থীর জন্য মানুষ ঘুমাতে পারতো না, এখন চরমপন্থীর নাম আমরা শুনছি না। মাদক বিরোধী অভিযানের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে যারা মাদক চোরা কারবারি করে তারা বিত্তশালী হয়ে থাকে, তারা অর্থশালী হয়ে থাকে। তাদের যে মাদক, আপনি দেখেন 1 কেজি আইসের দাম হয়ে থাকে সে কোটি টাকা। যখন তারা পাচার করে তখন তাদের পাচারটি সম্পন্ন করার জন্য প্রায়শই কিন্তু তারা আমাদের প্রতিরোধ করে, আমাদের আইন করে। আপনি দেখেন গত রোহিঙ্গা ক্যাম্পে আপনি জানেন 4 জন শিক্ষার্থীকে কিডন্যাপ করা হয়েছিল, সেখান থেকে 2 জন পালিয়ে আসতে সক্ষম হয়, 2 জনকে কিন্তু র্যাব উদ্ধার করেছে। সো এই সকল অভিযান, যে দুঃসাহসিক অভিযান র্যাব কিন্তু নিয়মিত করে যাচ্ছে, এই জন্যই কাজ করছে বলেই কিন্তু গুলি বিনিময় হচ্ছে, কাজ না করলে গুলি বিনিময় হতো না। দায়িত্বটা আপনাদের বেশি, তা সেই জন্য সমালোচনা আপনাদের বিরুদ্ধে বেশি, এমনটাই যদি ধরে নেই। আপনার কাছে আসবো আমি, আরও প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের সঙ্গে নূর খান লিটন আছেন, একজন মানবাধিকার কর্মী। তার কাছে আমি একটু জানতে চাই, যে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে র্যাব এমন ঘটনায় জড়িত নয়। একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে র্যাব কি আসলে সত্যিই এমন ঘটনায় জড়িত, নাকি যুক্তরাষ্ট্র অযাচিতভাবে এমন নিষেধাজ্ঞা দিয়েছে? দেখেন, যুক্তরাষ্ট্র কোন বিবেচনা থেকে কোন তদন্ত করে বা কোন তথ্যের ভিত্তিতে এটা দিয়েছে, এটা যুক্তরাষ্ট্রের ব্যাপার। কিন্তু আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে খুব স্পষ্ট করে কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশে আমরা মানবাধিকার কর্মী বলেন, বিভিন্ন সংবাদকর্মী বলেন, বা যারা গবেষণা করেন, তাদের তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোড আনকোড বন্দুকযুদ্ধের নামে, এনকাউন্টারের নামে, ক্রসফায়ারের নামে অনেক ক্ষেত্রেই হত্যাকাণ্ড সংগঠিত করছে। এইটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের আইনে আছে যে আপনার সম্পদ, জীবন রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাতে পারে, কিন্তু সেইটার সম্পর্কে স্পষ্ট কয়েকটা নির্দেশনা দেওয়া আছে, সেইটার ভিত্তিতে পারে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা খুব স্পষ্ট আমাদের কাছে, যেমন একরাম কমিশনার
যে টেকনাফের কমিশনার একরামকে যেভাবে হত্যা করা হলো, সেখানে কিন্তু টেলিফোনটা অন থাকার কারণে বিশ্ববাসী প্রায় জেনেছে যে কি পর্যায়ে কিভাবে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, একটা ধারণা আমাদের আছে। এবং সেটি কিন্তু এখন পর্যন্ত সেই ব্যাপারে স্পষ্টত কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম প্রায় ঘটনায়, আমি বলবো না সব এনকাউন্টার বা সব বন্দুকযুদ্ধ নিয়ে আমরা প্রশ্ন তুলি, আমরা সেগুলো নিয়ে প্রশ্ন তুলি যেগুলো নিয়ে আসলে প্রশ্ন তোলার আছে। অর্থাৎ যেই কন্ডিশনে গুলি চালাতে পারে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু হত্যা করা হয়েছে। যেমন তালা থানার যুবদল অথবা ছাত্রদলের একজন নেতাকে আটক করার পর সাতক্ষীরার রাত্রে 1টার সময় থানা থেকে বের করে নিয়ে যেয়ে গুলি করা হলো। সেটা নিয়ে পরবর্তীতে আমরা দেখলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই রাতে 1টার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তিনি প্রতিবেদনে লিখলেন যে অপরপক্ষ গুলি চালানোর কারণে এনকাউন্টারে মারা গেছে। তো এই ধরনের নানান প্রশ্ন আমরা কিন্তু সে কারণে একটা দাবি তুলেছিলাম খুব স্পষ্টভাবে, সেটি হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে বা এই যে গুমের যে ঘটনাগুলি নিয়ে আমরা প্রশ্ন তুলছি, সরকারের দায়িত্ব হচ্ছে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে একটা বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দেওয়া। তদন্ত কমিশন তদন্ত করবে, যদি সেখানে কারো সংশ্লিষ্টতা পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদেরকে চিহ্নিত করবে, আইনের আওতায় নিয়ে যাবে, বিচারের ব্যবস্থা করবে। এইটা খুব সিম্পল, একজন নাগরিক হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা চাইতেই পারি। এবং এটা দীর্ঘদিন ধরে আমরা উপেক্ষিত হতে দেখেছি। আপনি অবাক হয়ে যাবেন, একজন বাম নেতা ছিল ডাক্তার টুটুল, তার মা সংবাদ সম্মেলন করলো, তারপর তার মা অভিযোগ করলো আমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে, তখন অস্বীকার করা হলো। পরের দিন আমরা দেখলাম নাটোর বা নওগাঁয় তাকে ক্রস ফায়ারে সে মারা গেল বা মারা হলো। আমরা দেখলাম আরও মোফাক্কার সাহেবের ব্যাপারে এই মিরপুর থেকে তাকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হল। অসংখ্য এরকম ঘটনা আছে। তো এই জিনিসগুলোকে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। যখন এই ঘটনাগুলো রাষ্ট্র আসলে এড়িয়ে যায় বা তুচ্ছ তাচ্ছিল্য সহকারে জবাব দেয়, বাহিনীগুলিও যখন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেয়, তখন কি হতে আমরা দেখি। দেখেন, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অনেক ভালো ভালো কাজ করেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ, আমরা তো বাংলাদেশের মানুষ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেন, পুলিশ বলেন, আমারই হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই। এই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার ফলে কি হলো, আমরা দেখলাম একজন সিও তাকে আজকে জেলখানায় থাকতে হচ্ছে 7 খুনের মামলার আসামি হয়ে, এবং একজন সৈনিক থেকে শুরু করে একজন লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত প্রত্যেকটা ধাপের মানুষ আটক রইল। আমরা দেখলাম একজন সিও, তার বিরুদ্ধে অভিযোগ আসলো টাকা লুট করার, মাজারের টাকা লুট করার। আমরা দেখলাম গরুর হাটের টাকা ছিনিয়ে নেওয়ার পর আটক হলো। এই ঘটনাগুলি তো সত্য, হয়তো অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। লিটন, ভালো উদাহরণ যেমন আছে, কিন্তু এই ভালো উদাহরণের মধ্যে এই কিছু অভিযোগ তোলা যায়, এই রকম বিষয়গুলোর জবাবদিহিতা আরো শক্ত হলে নিশ্চয়ই আমাদের জন্য, সবার জন্য মঙ্গল হবে। আমি আসছি আবারও, আমি নূর খান লিটন, আমি আসছি আবারও, আমি একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায় আবারও। আমজনতার সঙ্গেই থাকুন। দেখছেন আমজনতা, আমাদের সঙ্গে আছেন কমান্ডার খন্দকার আল মঈন। তার কাছে আমি একটু জানতে চাচ্ছি, খন্দকার মঈন, আপনি নিশ্চয়ই নূর খান লিটনের কথা শুনেছেন, বিভিন্ন অভিযোগ এনেছেন তিনি। আমি আরেকটি উদাহরণ এর সঙ্গে জুড়ে দিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে এক নারী ও র্যাবের 4 সদস্যকে গত 9 এপ্রিল গ্রেফতার করে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। আপনি নিশ্চয়ই জানেন সেটা। মুঠোফোনে অপহৃতের বোনকে তারা বলেছিলেন ক্রসফায়ারেও দেয়া হতে পারে, বাঁচাতে হলে 2 কোটি টাকা রেডি করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি এসেছিল। মানে র্যাব সদস্যদের কেউ যে ক্ষমতার অপব্যবহার করে না, সেটা তো আসলে অস্বীকার করতে পারেন কি? আচ্ছা, প্রথমত আমার এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করছে, আমি আপনার কোশ্চেন সম্পূর্ণ শুনতে পারিনি।
আমি যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে নূর খান লিটন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন, আমি তার সঙ্গে আরেকটি উদাহরণ জুড়ে দিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। উদাহরণটা ছিল এইরকম: অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে এক নারী ও র্যাবের 4 সদস্যকে গত 9 এপ্রিল গ্রেফতার করেছিল ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। মুঠোফোনে অপহৃতের বোনকে তারা বলেছিলেন ক্রসফায়ারেও দেয়া হতে পারে, বাঁচাতে হলে 2 কোটি টাকা রেডি করেন। বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি এসেছিল। মানে র্যাবের ক্ষমতা ব্যবহার করে র্যাব সদস্যদের কেউ কেউ যে ক্ষমতার অপব্যবহার করে না, সেটা কি অস্বীকার করতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের যে আপনারা আগে যে কথা বলেছেন ওনার বক্তব্য আমি শুনে দিচ্ছি। আমি একইভাবে বলতে চাই যে আপনার র্যাবের তো সবাই ফেরেশতা না, একটা বাহিনী, এখানে ভালো মন্দ মানুষ থাকতেই পারে। বাট আমরা যেটা বলতে চেয়েছি যে অন্য যে কোনো বাহিনী বা অন্যান্য যে কোনো দেশের বিভিন্ন বাহিনীর তুলনায় আমাদের যারা সদস্য আছেন তারা অনেক বেশি আইন এবং বিধি মোতাবেক দায়িত্ব পালন করে থাকে। যখনই আইনের বরখেলাপ করেছে, বিধি বরখেলাপ করা হয়েছে, র্যাব কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়েছে। স্যার যে কথাগুলো বলেছেন যে আমাদের অফিসারের যে বা চট্টগ্রামের উদাহরণ দিয়েছেন, নারায়ণগঞ্জের উদাহরণ দিয়েছেন, র্যাব কিন্তু এনশিওর করেছে তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেটা বলতে চেয়েছি যে আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সেল, যেটা আইসি সেল বলা হয়, যেটা বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং আপনার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছে সেটা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা কিন্তু আমাদের এই তদন্ত সেলের প্রশিক্ষণ দিয়েছে এবং এই কাঠামোটাও ওইখান থেকেই নেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিন্তু র্যাব গঠনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 7 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এই ইন্টারনাল ইনকোয়ারি সেলের মাধ্যমে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এবং আপনি দেখেন, আমি একটু উদাহরণ দিতে চাই যে ড্রপ টেস্টের মাধ্যমে যে নিজস্ব বাহিনীর লোকজনকে মাদকাসক্ত কিনা র্যাব কিন্তু পূর্বে থেকেই দীর্ঘদিন যাবৎ এটা করে আসছিল। সাম্প্রতিক সময় আপনারা জানেন সরকারিভাবে এটা ডিসিশন নেওয়া হয়েছে যে সবাইকে ড্রপ টেস্ট করা হচ্ছে। আমি গুলি বিনিময় নিয়ে আমার যে বক্তব্য আমি একটু বলতে চাই। স্যার তো বলেছেন আমরা যে সকল অভিযান পরিচালনা করি সেটা যেটাই হোক, আমরা যদি কোনো আসামি গ্রেপ্তার করি সেটা আমরা থানায় জমা দেই, পরবর্তীতে সমস্ত তদন্ত থানা করেন, বিজ্ঞ আয়োগ করেন এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আমাদের সাথে যে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়, গুলি বিনিময় পরবর্তী একজন নিরপেক্ষ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি তদন্ত করেন যে এই যে গোলাগুলি এটা যথাযথ হয়েছে কিনা। যদি যথাযথ হন তাহলে তিনি রিপোর্ট দেন, তার প্রেক্ষিতে কিন্তু এই যে গোলাগুলি যুক্তিযুক্ত হয়েছে কিনা সেটা প্রমাণিত হয়ে আসে। খন্দকার আল মঈন, একটা প্রশ্ন আমাকে এখানে করতেই হচ্ছে। একটা মানুষ মারা যাবার পর সেই বিচারে আসলে সেই মানুষের কি যায় আসে? কোনো কারণে যদি প্রমাণিত হয় যে ওই গোলাগুলিতে যিনি নিহত হয়েছেন তিনি আসলে তার হত্যাকাণ্ডটি আসলে যুক্তিযুক্তভাবে ঘটেনি, তখন কি হবে? কারণ আপনার স্যারই তো নারায়ণগঞ্জের উদাহরণ দিলেন, উদাহরণ তো অবশ্যই আছে যে যারা যদি কেউ দোষী সাব্যস্ত হয়, র্যাবেই কিন্তু তার এক্সাম্পলারি পানিশমেন্টের নজির রয়েছে, আমরা সেটাই বলেছি। বাট আমি যেটা বলতে চেয়েছি, এই যে যুক্তিযুক্ত হয়েছে কিনা বা র্যাবের তদন্ত, এগুলো কোনোটার মধ্যেই কিন্তু র্যাবের কোনো সদস্য ইনভলভ না। সেটা একদম নিরপেক্ষ ব্যক্তি, একজন ম্যাজিস্ট্রেট অথবা আদালত অথবা থানার মাধ্যমে তদন্ত হয়ে থাকে। কখনো যে কোনো কিছু যে মিসহ্যান্ডেলিং হয়নি সেটা কিন্তু না। যখন যেটা হয়েছে আমরা কিন্তু শক্তভাবে তদন্তের মাধ্যমে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। তার মানে খন্দকার আল মঈন, আপনি বলছেন যে জবাবদিহিতার যে জায়গাটা সেটা বেশ শক্তপোক্তভাবেই আছে। নূর খান লিটনকে আমি একটু তার কাছ থেকে একটু জানতে চাই, যেটা র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে জবাবদিহিতার জায়গাটা বেশ শক্ত এবং এই সংস্কৃতি র্যাব পালন করে আসছে। আপনি কি একমত কিনা এই উত্তরের সঙ্গে? দেখেন, কিছু কিছু বিষয়ে আমি দেখেছি তাদের পদক্ষেপ তারা নিয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, ক্রসফায়ার বলেন, গুম বলেন, সেই ক্ষেত্রে তাদের ইনভেস্টিগেশন বা তাদের মানে অফিসিয়াল যে সেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট মনে হয়নি। যেমন ধরেন আমরা নারায়ণগঞ্জের উদাহরণ টানছি, এটা তারা বলছেন, কিন্তু নারায়ণগঞ্জেরটা ইনভেস্টিগেশন করেছে কিন্তু পুলিশ, চার্জশিট দিয়েছে পুলিশ, এবং তৎকালীন যারা ঊর্ধ্বতন পদে দায়িত্বে ছিলেন হেডকোয়ার্টারে তারা কিন্তু প্রত্যেকে সাফাই গেয়েছিলেন। আপনারা তখনকার পত্রপত্রিকা দেখেন
এবং আমাদের অনেকের বিরুদ্ধে তারা বলতে চেষ্টা করেছেন যে এরা বাড়িয়ে বলছে, এটা করছে, ওটা করছে। যখন লাশ ভেসে উঠল, যখন আপনার ইট পাওয়া গেল, দড়ি পাওয়া গেল, সেটা মানে সংশ্লিষ্ট জায়গাগুলো খুঁজে পাওয়া গেল, যখন এটা প্রমাণযোগ্য হলো, তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিষয়টিতে নমনীয় হলো। তার আগ পর্যন্ত এই কেসটা কিন্তু ইনভেস্টিগেশন করেছে পুলিশ, এবং পুলিশ সফলতার সাথে চার্জশিটটা দিয়েছে বলে আমি মনে করি, যতটুক ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে দেওয়া সম্ভব ছিল। জি আচ্ছা, দ্বিতীয় যে বিষয়গুলো হচ্ছে যে আপনি একটু দ্বিতীয় বিষয়টি যদি একটু সংক্ষেপে বলতেন। দেখেন, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, সে বিষয়টি নিয়ে আসলেই দুর্ভাগ্যজনক যে অন্য একটি দেশ আমাদের একটি বাহিনী, এটা তো আমাদের জাতীয় বাহিনী, তার বিরুদ্ধে অভিযোগ আনলো, তার 7জন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে। এই যে কালিমা, এটা কিন্তু পুরো জাতির উপর এসছে, এটা শুধু র্যাবের উপর বিষয় না, আর ওই 7জন ব্যক্তির বিষয় না। এই বিষয়টি, এই ব্যর্থতা যদি থাকে, সবার আমাদের মেনে নিতে হবে এই ব্যর্থ আমরা। আজকে শুধু কতিপয় অফিসারকে দায়ী করে তো লাভ নেই, তারা তো ঊর্ধ্বতন পদে থাকার কারণে রেসপন্সিবল ইয়েতে পড়েছেন। আরও হয়তো কোনো বিষয় থাকতে পারে, আরও হয়তো আমরা এখনও মনে করি যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ইমিডিয়েট একটা কমিশন গঠন করতে হবে, কমিশনের উপরে ছেড়ে দিতে হবে। যেমন রুবেল হত্যাকাণ্ডের ব্যাপারে ডিবির ওর পরে যে কমিশন হয়েছিল, বিচার বিভাগীয় কমিশন, তারা কিন্তু অনেক সুন্দরভাবে তথ্য অনুসন্ধান করে রিপোর্ট দিয়েছিল সরকারের কাছে। তেমনি যেহেতু এটা লাগাতারভাবে একের পর এক ঘটনা ঘটছে, এটি যদি একটি ক্রসফায়ারের ব্যাপার হতো, আমরা দুর্ঘটনা বা সত্যিকারের বন্দুকযুদ্ধ মেনে নিতাম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিনিয়তই ঘটনা ঘটছে, এবং সেইটার দায় ঊর্ধ্বতনরা কেন নেবেন না, সেটার দায় রাষ্ট্র কেন আমরা নেব না? আমাদের তো নিতে হবে। আমি একটু কমান্ডার খন্দকার আল মঈনের কাছে যেতে চাই। আমার আরো দুজন অতিথি আছে, তাদের কাছ থেকে আমার প্রশ্নের উত্তর নিতে হবে। কমান্ডার খন্দকার আল মঈন, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্য যে কোনো বাহিনীর চেয়ে গুমের ঘটনার র্যাবের দায় সবচেয়ে বেশি। 2017 সালে সুইডিশ রেডিওর প্রতিবেদনে র্যাবের কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তি বলেছিলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তাদের নির্দেশনা হলো, যদি ধরতে পারো সে যেখানেই থাকুক তাকে গুলি করে মারবে, তারপর পাশে একটা অস্ত্র রেখে দেবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কি এ ধরনের নির্দেশনা দেওয়া হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার স্যার যে কথা বলছিলেন, একইভাবে আমি বলতে চাই, আমি তো আগেও বলেছি, র্যাবের যত ধরনের কার্যক্রম, অভিযান, সেটা গুলি বিনিময়, সব কিন্তু নিরপেক্ষ বডির মাধ্যমে তদন্ত হয়। সেটা পুলিশ হতে পারে, বা সেটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কমিটি করে থাকে, তার মাধ্যমে হয়ে থাকে। র্যাবের যে ইন্টারনাল ইনকোয়ারি হয়, সেটা র্যাব ইন্টারনাল যে বিষয়গুলো থাকে, সেটা আমরা শাস্তি দিয়ে থাকি, সেটাও আমরা এক্সাম্পলে করে থাকি। তো আমাদের নারায়ণগঞ্জে যে ইস্যু হয়েছিল, সেক্ষেত্রেও নিরপেক্ষ বডিকে বিজ্ঞ আদালত বলেছিল তদন্ত করতে, সেভাবেই তদন্ত করা হয়েছে। আপনি যেটা বলেছেন, দেখেন, আমরা প্রতিনিয়ত, আপনি দেখেছেন, প্রতিনিয়ত ভুয়া ডিবি, ভুয়া র্যাব এবং এই জাতীয় অভিযান আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমাদের কাছে বিভিন্ন সময় জাতিসংঘ বা বিভিন্নভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমাদেরকে পত্র দেওয়া হয়েছে, এবং ওই পত্রে যাদের কথা বিভিন্ন সময় এসেছে, আমরা চেষ্টা করেছি যথাযথ তদন্তের মাধ্যমে এই সম্পর্কিত বিভিন্ন বক্তব্য দেওয়ার জন্য তাদের কাছে। এখানে একটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সাম্প্রতিক সময়ে আমাদের কাছে একটি লিস্ট এসেছিল যে 29 জন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, যারা বিভিন্ন মানুষ অভিযোগ করেছেন, তাদের অভিযোগ র্যাব এবং পুলিশের দিকে, সবচেয়ে র্যাব তা না, র্যাব এবং পুলিশের দিকে। সেখানে আমরা তদন্ত করে দেখেছি, সেখান থেকে 3 জন অলরেডি বাসায় আছে। সেখান থেকে আমরা তদন্ত করে দেখেছি আর 4 জন তারা বিভিন্নভাবে মারা গিয়েছে। সেখানে আমরা তদন্ত করে দেখেছি, সেখান থেকে 5 জন জেলে রয়েছে। সর্বশেষ সত্যিকার অর্থে 16 জনকে পাওয়া যাচ্ছিল না। তা এই জিনিসটা আমি আপনাদেরকে যেটি বলতে চেয়েছি, যে আমরা
যখনই যেই অভিযোগ পাচ্ছি বা যখনই যে তথ্য আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটা করছি। এবং আপনি যেটা বলেছেন, এরকম অনেকেই র্যাব পরিচয় আপনি দেখেন চুরি হয়, ডাকাতি হয়, র্যাব পরিচয় ছিনতাই হয়, বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম কিন্তু র্যাব বা খন্দকার আল মঈন, আমি যে উদাহরণ দিয়েছি সেটা র্যাব পরিচয় না, সেটা র্যাবের সদস্যরাই ছিল। আমি সময় পেলে আবারও আসবো আরেকবার আপনার কাছে। আমার আরো দুজন অতিথি আছে, তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ABM মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, বিএনপির আমলে গঠিত হওয়া র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, এটিকে আপনি কিভাবে দেখেন? শুরুটা আপনারাই করেছিলেন। ধন্যবাদ আপনাকে। না, আপনি যে কথাটি বলেছেন, বিএনপির যখন র্যাব তৈরি করে, এর উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যে বিশেষ কিছু অপরাধ সংগঠিত হয় সেগুলিকে দমন করা। বিশেষ করে যে আপনার তখন মনে আছে নিশ্চয়ই, ঢাকা শহরে যখন আমরা বসবাস করছিলাম, যে শীর্ষ সন্ত্রাসী মানে চাঁদাবাজি, মানুষকে খুন এমন একটি আকার ধারণ করেছিল, বা জঙ্গলি এমন আকার ধারণ করেছিল, সেই বিশেষ কাজগুলি সম্পূর্ণ করার জন্য সেদিনকে র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজকে র্যাবকে কোথায় ব্যবহার করা হচ্ছে? আজকে দেখেন আপনি, রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার জন্য আজকে শাসক দল কিন্তু র্যাবকে ব্যবহার করছে। আজকে এই যে হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয়েছে, অথবা আজকে যাদের নাম উচ্চারিত হচ্ছে, যে আজকে জাতিসংঘ থেকে শুরু করে অথবা রাজনৈতিক দলগুলি যে উচ্চারণ করে, ঘটনা কি আসলেই তাই? সেই সময় কিন্তু টিআইবি বলেছিল বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে, আর অপারেশন ক্লিন হার্ট আপনারাই শুরু করেছিলেন। তখন বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছিল র্যাবকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কাজে ব্যবহার করছে বিএনপি জামায়াত সরকার। এগুলো তখনকার গণমাধ্যমে ছিল, কিন্তু আমরা ভুলে যাইনি সেটা। না, আপনাকে আমি একটু স্মরণ করে দিতেছি। আপনি এখানে নূর খান লিটন ভাই আছেন, উনি তো মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন। আমার যতটুকু মনে পড়ে যে বিএনপির ক্লিন হার্ট অপারেশনে 39 জন লোক সেদিন নিহত হয়েছিলেন। এর মধ্যে 17 জন ছিল শীর্ষ সন্ত্রাসী। আপনার নিশ্চয় মনে থাকার কথা, পিঞ্চি, হান্নান, আলাউদ্দিন, এমনি করে যারা ঢাকা শহরের সাধারণ মানুষকে জীবনকে মানে নিরাপত্তাহীন করে তুলেছিলেন। সেখানে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কিন্তু সরাসরি বন্দুক যুদ্ধে তারা নিহত হয়েছিলেন। কিন্তু একটা সাধারণ মানুষ সেই দিন সেই ক্লিনার অপারেশনে নিহত হয়েছে, এই নাম আপনি বলতে পারবেন না। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আজকে কিন্তু বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আজকে আপনি একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম, আপনি দেখেন যে টেকনাফে একজন থানার ওসি মাত্র, উনি প্রায় 200 লোককে ক্রস ফায়ার দিয়েছে। আজকে রাষ্ট্র বলেন, আজকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, আজকে কি এই ঘটনা কি তারা প্রত্যক্ষ করে নাই? যখন আমরা দেখলাম সেনাবাহিনীর এক কর্মকর্তাকে উনি হত্যা করেছে, তখন কিন্তু টনক নড়েছে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন আমরা একটা কথা বলতে চাই, যারা রাষ্ট্রের নিরীহ লোক অথবা যাদের কোনো শক্তি নাই, যাদের কোনো সংস্থা যাদের পক্ষে দাঁড়াচ্ছে না, তাহলে তারা কি বাংলাদেশে বিচার পাবে না? তাদের ব্যাপারে কি কোনো সুনির্দিষ্ট কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে না? প্রশ্নটা কিন্তু আজকে এখানে দেখা দিয়েছে। আজকে যে জাতিসংঘের পক্ষ থেকে যে বলা হচ্ছে, যে স্পষ্টভাবে চিঠি দিয়ে বলা হয়েছে যে 64 জনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য, অথবা আমাদের মানবাধিকার সংস্থাগুলি বলছে যে গত 10 বছরে প্রায় 600-র উপরে লোক নিখোঁজ রয়েছে। তা রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব এদের ব্যাপারে তো তার নাগরিকদেরকে নিশ্চিত করা, আত্মীয় স্বজনকে নিশ্চিত করা যে তারা কোথায় আছে। কিন্তু রাষ্ট্র কি সেই পরিচয় দিয়েছে? দেয় নাই। বরং রাষ্ট্র রাষ্ট্রের সব দায় রাষ্ট্রের কাঁধে। এত বড় দল বিএনপির কাঁধেও তো নিশ্চয়ই কিছুটা দায় আমরা চাপাতে চাই বা দেখতে চাই বিএনপিও কিছুটা দায় পালন করছে। দেলোয়ার হোসেনের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, 2008 নির্বাচনী ইশতেহারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে? কি মনে হয় আপনার? মানে প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, সেটাই বা কেন? আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই সমর্থন করে না। সেটি নির্বাচনী ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ পরিচালিত সরকার সেটি চেষ্টা করে যাচ্ছে। আমি দুটি আপনার এই উত্তরের সাথে একটু সংযুক্ত করতে চাই, যেটি হচ্ছে নূর খান সাহেব যেটি বলেছেন, প্রতিনিয়ত হত্যাকাণ্ড অথবা ক্রসফায়ার হচ্ছে। অবশ্যই হচ্ছে না, উনি সেটি বলতেই পারেন, প্রতিনিয়ত হচ্ছে। তাহলে তো প্রতিদিন লক্ষ লক্ষ লোক ক্রসফায়ারের অধীনে যাবে, সেটি কিন্তু যাচ্ছে না। আবার এখন যেমন শক্ত করে বলেন যে আপনারা ব্যাপারটিকে এরকম জায়গায় নিচ্ছেন যে আমেরিকা যেটি দিচ্ছে, আমরা বলছি বাংলাদেশের উপরে যে
জিওপলিটিক্যাল অবস্থান নেওয়ার জন্য তারা যে চেষ্টা করছে, আমাদেরকে প্রেশার করছে, সেই প্রেশারটিকে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে আমরা আমাদের যেই আলোচনা আমাদের দেশের মানুষের জন্য আমরা মঙ্গলার্থে করতে পারি সেটা আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি। বিচারবহিত হত্যাকাণ্ড, টেকনাফে 200 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটি মোশাররফ ভাই বলছেন। সব ঘটনা কিন্তু বিচারাধীন রয়েছে। এর মধ্যে 16,000, আপনাদের এই টকশুর মাধ্যমে জেনেছি পুলিশ প্রশাসন 16,000 তার সদস্যকে বিচারের আওতায় এনেছে। যারা বিচারবহিত হত্যাকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়, কখনোই না, কোনোভাবেই না। বিচারের মাধ্যমেই তাকে শাস্তি দেয়া হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে। হোলি আর্টিজান হলে আপনি কি করবেন? আপনি তখন মানুষের জীবন রক্ষা করবেন কিভাবে? মাদক সাম্রাজ্য আমাদের এই তরুণ সাম্রাজ্যকে গ্রাস করছে সারা বাংলাদেশ ব্যাপী। আপনি তাদের হাত থেকে, মাদক সন্ত্রাসীদের হাত থেকে আপনি কিভাবে তাদেরকে রক্ষা করবেন সেটি আপনার ভেবে দেখতে হবে। পাশাপাশি যেটি আমি আপনাকে আরও যেটি বলতে চাই, এই র্যাবকে ট্রেনিং দেয় কারা? এই র্যাবকে ট্রেনিং দিচ্ছে আমেরিকা। যে ট্রেনিং দিচ্ছে সেই ট্রেনিংয়ের প্রতিফলন কিন্তু এখানে এসে পড়ছে। তাদের ট্রেনিং ব্যাপারে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। আর যেটি বলেন হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রের শুরুতেই জাতির পিতাকে কোন বিচারের অধীনে আপনারা হত্যা করেছিলেন? আপনারা 4 নেতাকে কোন বিচারের অধীনে হত্যা করেছিলেন? মুক্তিযুদ্ধ অফিসারদের কোন বিচারে হত্যা করেছিলেন? 18 বছরের সামরিক সরকার চালিয়ে মানুষকে নির্বিচারে যে হত্যা করেছিলেন সেটা কোন বিচারে করেছিলেন? রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তাকে আপনি হত্যা করেছেন, বিচার তো হয়নি, মামলা যে হত্যাকাণ্ড ইতিহাসে হয়েছে 2021 সেটা সেই রকম হত্যাকাণ্ড এখন হোক সেটা নিশ্চয়ই আমাদের কামনার বিষয় নয়। আমি শেষবারের মতো কমান্ডার খন্দকার আল মঈনের কাছে যেতে চাই এবং বলতে চাই যে আসলে দেশের বাইরের লোকে কে কি বললো আমাদের সম্পর্কে তার চেয়ে বেশি আসলে বোধহয় আমাদের কাছে কনসার্নের জায়গা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে কী ভাবছি, আমাদের কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে আরও উন্নতির পথে যাওয়া যায়। কমান্ডার খন্দকার আল মঈন, দেখুন যা রটে তার কিছু তো বটেই, এমনি এমনি তো আসলে রটে না। আমাদের দেশে মানবাধিকার সংগঠনগুলোও কিন্তু বিভিন্ন সময় আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে। নিজেদের ভুলগুলো এবারে শুধরে নেবার সময় এসেছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের মানবাধিকার কর্মী যারা কাজ করেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই এখানে স্যার আছেন, সবাইকে আমি সাধুবাদ জানাই। তারা যেই প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসেন আমাদের কিন্তু সেগুলো তদন্ত করে দেখার অবকাশ থাকে এবং আমরাও ইন্টারনালি তদন্ত করি। পাশাপাশি আপনারা যারা সাংবাদিকরা আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে এটা এখন কিন্তু মিডিয়া অনেক ওপেন, তারা কিন্তু সবই করছে। আমি যেটা বলতে চাইছি, জায়গা দেখেন কিনা খন্দকার মঈন, আমার কাছে 10 সেকেন্ড সময় আছে, আরেকটু বেটার সার্ভিস দেওয়ার প্রয়োজন বোধ করছেন কিনা? আমরা যেভাবে র্যাব ফোর্সেস বাংলাদেশ আমার অহংকার মূল মন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা অবশ্যই মানুষের মানবাধিকার রক্ষা করে মানুষের অধিকার আদায়ে দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কাজ করে যাব। মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবেন, সেটা নিশ্চয়ই করতে হবে, কারণ আমজনতা শক্তি বড় শক্তি। সঙ্গে থাকুন আমজনতার। ধন্যবাদ সবাইকে।